প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 25, আর সময় তোমার থাকবে 50 মিনিট। তোমার থাকবে চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি, পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য, আর ষষ্ঠ অধ্যায় নগর বণিক ও বাণিজ্য। এই তিনটি অধ্যায় থেকে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। এবার তোমরা ভালো করে প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো পাঁচটি, প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, বান্দেগানি চিহেলগানির সদস্য ছিলেন রাজিয়া গিয়াসউদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুগলক। উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। পরের প্রশ্ন, পাগলা রাজা কাকে বলা হয়? ইলতুৎমিশকে, আলাউদ্দিন খলজিকে, মোহাম্মদ বিন তুগলককে না ফিরোজ শাহ তুগলককে? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলককে। পরের প্রশ্ন, আমুক্তমাল্যক গ্রন্থটির রচনা করেন বীর সিংহ, কৃষ্ণদেব রায়, দ্বিতীয় দেব রায়, নরসিংহ? উত্তর হবে কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন আকবর, বাবর, হুমায়ুন নে শের শাহ? উত্তর হবে বাবর। পরের প্রশ্ন, দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন বাবর, হুমায়ুন, শের শাহ না আকবর? উত্তর হবে শের শাহ। পরের প্রশ্ন, ইউরোপ থেকে জলপথে প্রথম ভারতে আসে ফরাসিরা, ইংরেজরা, পর্তুগিজরা না ওলন্দাজরা? উত্তর হবে পর্তুগিজরা। প্রশ্ন, বাংলায় ফরাসিদের ঘাঁটি ছিল কলকাতা, ব্যান্ডেল, চন্দননগর না শ্রীরামপুর? উত্তর হবে চন্দননগর। পরের প্রশ্ন, মুঘল আমলে ভারতের প্রধান বন্দর ছিল তাম্রলিপ্ত, কালিকট, সুরাট না ক্যাম্বে? উত্তর হবে সুরাট। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি, প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর লিখবে 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান। প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন প্রার্থনা করেন? উত্তর লিখবে ইলতুৎমিশ। প্রশ্ন, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? লিখবে জালালউদ্দিন ফিরোজ খলজি। পরে হচ্ছে, কবে কাদের মধ্যে ঘরগড়া যুদ্ধ হয়েছিল? লিখবে 1529 খ্রিস্টাব্দে বাবর ও আফগানদের মধ্যে ঘরগড়া যুদ্ধ হয়েছিল। দিন ইলাহি কি? উত্তর লিখবে সুলহ ই কুল আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন যাকে বলা হয় দিন ইলাহি। মতাদর্শ হবে মত একা দ তালবসাইরে মতাদর্শ। বলছে, ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? উত্তর লিখবে 1498 খ্রিস্টাব্দে। প্রশ্ন, কোন যুগে ভারতে প্রথম কাগজ তৈরি করা শুরু হয়? উত্তর লিখবে সুলতানি যুগে। প্রশ্ন, মুঘল আমলের প্রধান মুদ্রা কী ছিল? লিখবে মুঘল আমলের প্রধান মুদ্রা ছিল রূপায়া। তিনি তাকে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। প্রথম, সিজদা ও পাইবস বলতে কী বোঝো? সিজদা ও পাইবস এই দুটি ছিল পারসিক প্রথা। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন নিজের রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য এই দুটি রীতি চালু করেছিলেন। সিজদার অর্থ হলো সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করা, আর সুলতানের পদযুগলকে চুম্বন করাকে বলা হতো পাইবস। এগুলো ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক। পরে হচ্ছে জিজিয়া কর কি? উত্তর লিখবে মুসলমান শাসকরা অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া নামে এক বিশেষ ধরনের কর আদায় করত। এটি ছিল মাথাপিছু এক ধরনের কর। এর বিনিময়ে মুসলমান শাসকরা অমুসলমান প্রজাদের জীবন, নিজের ধর্ম পালন ও সম্পত্তির সুরক্ষা প্রদান করতেন। প্রথম জিজিয়া কর প্রচলন ভারতীয় উপমহাদেশের সিন্ধু প্রদেশে প্রথম আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিম জিজিয়া কর চালু করেছিলেন। দিল্লি সুলতানিতে জিজিয়া কর, দিল্লির সুলতানরা অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া কর আদায় করতেন, তবে জিজিয়া কর দিতে হতো না ব্রাহ্মণ, নারী, শিশু, দাস, সন্ন্যাসী, অন্ধ, খঞ্জ, গরিব ও উন্মাদ ব্যক্তিদের। শের শাহ যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের উন্নতি করেছিলেন? ভূমিকা, শের শাহ যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য পুরনো সড়কগুলি সংস্কার করেন এবং নতুন সড়ক নির্মাণ করেন। তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর হাইপেন পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করেন। রাস্তাটির নাম ছিল সড়ক-ই-আজম। এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত হয়। 2, তিনি আগ্রা থেকে যোধপুর এবং চিতর পর্যন্ত একটি সড়ক তৈরি করেন। 3, এছাড়া তার আমলে লাহোর থেকে মুলতান পর্যন্ত একটি রাস্তা বা সড়ক তৈরি হয়। বলছে, 12 ভূঁইয়া কাদের বলা হতো? লিখবে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে বাংলায় যে 12 জন হিন্দু জমিদার ও আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন তাদের একসঙ্গে 12 ভূঁইয়া বলা হতো। 12 ভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12 থেকে অনেক বেশি। 12 ভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ। শেষ পর্যন্ত জাহাঙ্গীর এদের নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। পর্তুগিজদের ভারতে আসার প্রধান উদ্দেশ্য কী ছিল? পর্তুগিজদের ভারতে আসার প্রধান উদ্দেশ্য ছিল ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার
মশলার বাণিজ্যকে দখল করা। ইউরোপে ভারতে মশলা, বিশেষ করে গোলমরিচের চাহিদা ছিল খুব বেশি। পর্তুগিজরা ভেবেছিল যে ভারত থেকে মশলা কিনে ইউরোপের বাজারে বিক্রি করতে পারলে অনেক লাভ হবে। 4 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 থেকে 5টি বাক্যের মধ্যে প্রশ্নের মান রয়েছে 3 করে, 3 গুণ 2 = 6। প্রথম, ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? উত্তর লিখবে। দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রথম দিকে সুলতানদের মধ্যে ইলতুৎমিশ সবচেয়ে সুদক্ষ রাজ্য বিজেতা এবং শাসক ছিলেন। তার সবথেকে বড় কৃতিত্ব হল কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠিত শিশু সাম্রাজ্যকে মুঘল আক্রমণের হাত থেকে রক্ষা করা এবং দিল্লিতে সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসনের গোড়াপত্তন করে একটি সুবিন্যস্ত শাসন কাঠামো তৈরি করা। তিনি প্রথম আরবীয় মুদ্রার অনুকরণে রৌপ্য মুদ্রার প্রচলন করেন এবং যা তার সার্বভৌম ক্ষমতার প্রতীক। তাই সব দিক থেকেই বলা যায় তিনি ছিলেন দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা। ইকতা-কি ইকতাদার কাদের বলা হতো? দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতাদার। ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। ইকতাগুলি থেকে কর আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকতো ইকতাদারদের ওপর। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন। টিকা লেখো। হলদিঘাটির যুদ্ধ। রাজপুত নিরাপত্তা ব্যবস্থার কেন্দ্রে ছিল চিতোর দুর্গ। 1568 খ্রিস্টাব্দে আকবর কর্তৃক চিতোর জয় করার আগেই রানা উদয় সিংহ চিতোর ছেড়ে চলে যান। অন্যান্য রাজপুতরা মুঘল রাজশক্তির বশতা স্বীকার করে নিলেও উদয় সিংহ আত্মসমর্পণ করেননি। উদয় সিংহের পর তার পুত্র রানা প্রতাপ সিংহ মুঘলদের বশতা অস্বীকার করেন। ফলে সম্রাট আকবর আজমিরের রাজপুত রাজা মনমোহন সিংকে 5000 জন সৈন্যসহ রানা প্রতাপের বিরুদ্ধে প্রেরণ করলে উভয় পক্ষের মধ্যে 1576 খ্রিস্টাব্দে যে যুদ্ধ শুরু হয় তা ইতিহাসে হলদিঘাটির যুদ্ধ নামে পরিচিত। রানা প্রতাপ পরাজিত হন, কিন্তু তবুও বারবার মুঘলদের বিরোধিতা করেন। রাজপুতরা শক্তির মধ্যেকার বিভেদ এই যুদ্ধের ফলে আরও প্রকট হয়ে দেখা দেয়। পরের প্রশ্ন, মুঘল শাসকরা কীভাবে ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন? উত্তর লিখবে। মুঘল সম্রাটগণ ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন। প্রথমত লিখবে, সম্রাটগণ বণিকদের ব্যবসা বাণিজ্যের জন্য কুঠি বানানোর অনুমতি দিয়ে সহায়তা করেন। সম্রাটগণ বণিকদের নিরাপত্তা দিতেন, এজন্য তারা রাহাদারি নামে এক প্রকার কর আদায় করতেন। তাছাড়া তারা বণিকদের কাজে হস্তক্ষেপ করতেন না। দ্বিতীয়ত, সম্রাটগণ বণিকদের কাছ থেকে মাত্র 2.5 থেকে 5% হারে শুল্ক নিত। তৃতীয়ত, মুঘল সম্রাটগণ প্রচুর রাস্তা নির্মাণ করেছিলেন। রাস্তার ধারে প্রচুর সরাইখানা বা বিশ্রামাগার নির্মাণ করে বণিকদের সুবিধা করেছিলেন। 5 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 8 থেকে 10টি বাক্যের মধ্যে প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পয়েন্ট করে ভূমিকা। রাজিয়া ছিলেন একমাত্র নারী যিনি সুলতানি আমলে দিল্লির সিংহাসনে আরোহণ করেছিলেন। সুলতান রাজিয়া 1236 খ্রিস্টাব্দ থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে শাসন কার্য পরিচালনা করেন। 1. সিংহাসন লাভ। ইলতুৎমিশ মারা যাবার আগে কন্যা রাজিয়াকে পরবর্তী সুলতান হিসেবে মনোনীত করে গিয়েছিলেন, কিন্তু সুলতান মারা যাওয়ার পর একজন নারীর সিংহাসনে বসা নিয়ে অভিজাতদের এক অংশ আপত্তি করে। তারা রাজিয়ার ভাই রুকুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসান। রুকুদ্দিন ফিরোজের অযোগ্যতার কারণে সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। শেষ পর্যন্ত সেনাবাহিনী, অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেদের সমর্থন নিয়ে রাজিয়া দিল্লির সিংহাসনে বসেন। 2 দিয়ে পয়েন্ট করবে কৃতিত্ব। শাসন কার্য পরিচালনা, যুদ্ধবিদ্যা, দয়া দাক্ষিণ্য সব দিকে রাজিয়া বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। 1 দিয়ে পয়েন্ট করবে শান্তি প্রতিষ্ঠা। সিংহাসনে বসেই রাজিয়া চারিদিকের বিশৃঙ্খলা দূর করে সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগী হয়েছিলেন। 2. রাজ্য জয়। সিংহাসনে বসার পর তিনি বাদায়ুন, মুলতান, লাহোর প্রভৃতি অঞ্চলের শাসকদের যুদ্ধে পরাজিত করে সিন্ধু প্রদেশ থেকে বাংলা প্রদেশ পর্যন্ত নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। 3. শাসন পরিচালনা। তিনি পুরুষের পোশাকে সজ্জিত হয়ে প্রকাশ্য দরবারে উপস্থিত থেকে প্রদের অভাব অভিযোগের নিষ্পত্তি করার চেষ্টা করেছিলেন। তিনি নিজ মুদ্রায় সুলতান শব্দটি ব্যবহার করতেন। উলেমাদের আপত্তি সত্ত্বেও তিনি অমুসলিমদের ওপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন। 3. অভিজাতদের ক্ষমতার হ্রাস। তিনি 40 চক্র বা বান্দেগানি চিহেলগাড়ি নামে তুর্কি অভিজাত গোষ্ঠীর ক্ষমতা খর্ব করতে উদ্যোগী হন। পতন। রাজিয়ার আমলে তুর্কি অভিজাতরা মনে করেছিলেন যে রাজিয়া অতুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিচ্ছে। এর ফলে দিল্লির বাইরে যেসব তুর্কি অভিজাতরা ছিল তারা রাজিয়ার বিরোধিতা করতে শুরু করে। এছাড়া রাজপুত শক্তি ও তার শাসনে বিরোধী ছিল। রাজিয়া অভিজাতদের বিদ্রোহ দমন করার জন্য
আলতুনিয়াতকে বিয়ে করেন, কিন্তু শেষ পর্যন্ত দুজনেই বিদ্রোহীদের হাতে নিহত হন 1240 খ্রিস্টাব্দে। পরে মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা। পয়েন্ট করে ভূমিকা। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠা ছিলেন নামে আকবর, আকবর। সাম্রাজ্য বিস্তার, প্রশাসনিক দক্ষতা, বিদ্যোৎসাহিতা, ধর্মীয় উদারতার জন্য তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। সাম্রাজ্য বিস্তার। হুমায়ুনের মৃত্যুর পর মাত্র 13 বছর বয়সে আকবর দিল্লির সিংহাসনে বসেন। শাসনকার্যে তাকে সাহায্য করেছিলেন বৈরম খাঁ। বৈরম খাঁর সাহায্য নিয়ে 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে তিনি দিল্লিতে মুঘল শাসন সুদৃঢ় করেন। এরপর একে একে মধ্য ভারত ও উত্তর পশ্চিম সীমান্তের কাছে একটি ছোট রাজ্য চিত্তোর, গুজরাট, বাংলা ইত্যাদি অঞ্চল জয় করেন। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে রাণা প্রতাপ সিংহকে পরাজিত করেন। শাসন ব্যবস্থা। আকবর শাসনকার্যের সুবিধার জন্য তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করেছিলেন। প্রদেশগুলিকে বলা হতো সুবা। সুবাগুলি কয়েকটি সরকারের এবং সরকারগুলির আবার কয়েকটি পরগনায় ভাগ করা হতো। মানসাবদারি প্রথা। আকবর মানসাবদারি প্রথা চালু করেন। যুদ্ধের সময় মানসাবদাররা সৈন্য ও ঘোড়া নিয়ে সম্রাটকে সাহায্য করত। পয়েন্ট করবে রাজস্ব ব্যবস্থা। আকবর জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতি চালু করেন। এই ব্যবস্থাকে বলা হতো যাবতী ব্যবস্থা। রাজস্ব আদায়ের জন্য তিনি এটা 10 সালে 10 সালা ব্যবস্থা চালু করেন। যেখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে তো অবশ্যই কিন্তু আমরা সেখানে কিন্তু একটু সংশোধন করে নেবে। পয়েন্ট করে ধর্মীয় উদারতা। সম্রাট আকবর পরধর্ম সহিষ্ণু ছিলেন। তিনি সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির পথ 16 কুল আদর্শের কথা বলেন। এই আদর্শের ভিত্তিতে আকবর দ্বীন ইলাহি ধর্মমত প্রবর্তন করেন। বিদ্যোৎসাহিতা। সম্রাট আকবর বিদ্যা ও বিদ্বানের পৃষ্ঠপোষক ছিলেন। তার দরবারের বিশিষ্ট 9 জন জ্ঞানী ব্যক্তিকে একত্রে বলা হতো নবরত্ন। এদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন বীরবল। এছাড়া আবুল ফজল ও আব্দুল কাদির বাদাউনি নামে 2 জন ঐতিহাসিক তার রাজসভা অলঙ্কৃত করতেন। উপসংহার। সম্রাট আকবর সর্বক্ষেত্রে যে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন তার জন্য তাকে মহান সম্রাট উপাধিতে ভূষিত করা হয়। পরের প্রশ্ন, দিল্লিতে জল সংকটের কারণ কী ছিল? তার সঙ্গে রয়েছে মধ্যযুগে দিল্লির সুলতানরা জল সংরক্ষণ ও সরবরাহ করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন। 2+3। ভূমিকা। দিল্লিতে সুলতানি শাসনের সূচনা হয় সুলতান কুতুবুদ্দিন আইবকের সময় থেকে। এই সময় থেকে প্রশাসনিক কেন্দ্র হিসাবে দিল্লির গুরুত্ব বাড়তে থাকে, কিন্তু দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের অভাব। জল সংকটের কারণ। 1. আরাবল্লীর পাথুরে এলাকায় দিল্লি অবস্থিত ছিল। 2. দিল্লির জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে বর্ষার জল ধরে রেখে প্রয়োজন মেটানো সম্ভব ছিল না। যমুনা নদীর ঘন ঘন খাত পরিবর্তন। জল সংরক্ষণ ও জল সরবরাহে সুলতানদের ভূমিকা। দিল্লির জনগণের কাছে জল সরবরাহের জন্য দিল্লির সুলতানরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। 1. সুলতান ইলতুৎমিশের উদ্যোগ। দিল্লির অধিবাসীদের প্রয়োজনীয় জল সরবরাহের জন্য সুলতান ইলতুৎমিশ খনন করেছিলেন হৌজ-ই শামসি ও হৌজ-ই সুলতানি। 8 কোণ বিশিষ্ট এই জলাধারের বর্ণনা দিয়েছেন ইবন বতুতা। সুলতান আলাউদ্দিন খলজির উদ্যোগ। সুলতান আলাউদ্দিন খলজি বেশি পরিমাণ জল সংরক্ষণ করে রাখার জন্য 4 কোণ বিশিষ্ট একটি বড় জলাধার তৈরি করেন, যার নাম হৌজ-ই-আলাই। এই জলাধারের পরে নাম হয়েছিল হৌজ-ই খাস। সুলতান গিয়াসউদ্দিন তুগলকের উদ্যোগ। গিয়াসউদ্দিন তুগলক তুগলকাবাদ নামে এক নতুন শহর গড়ে তোলেন। এই শহরে তিনি একটি জলাশয় তৈরি করেন। উঁচু বাঁধ দিয়ে এই জলাশয়টিতে জল ধরে রাখা হতো। 4. সুলতান ফিরোজ শাহ তুগলকের উদ্যোগ। সুলতান ফিরোজ শাহ তুগলক খাল কেটে দিল্লি শহরে জল সরবরাহের ব্যবস্থা করেছিলেন। তিনি কিছু নালার সংস্কার করে শহরে জল সরবরাহ স্বাভাবিক করেছিলেন। উপসংহার। সুলতানি যুগে দিল্লির সুলতানরা জনসাধারণের জন্য জলাধার খনন করে ও সংস্কার করে বিভিন্ন জলের সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলেন। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।